বিশাখা দেবী, তার স্বামী বিজয় বাবু, দুই ছেলে অভিষেক, অরজিৎ, দুই বৌমা রাখি, পূজা এবং ছোট ছোট দুই নাতনি রাইমা ও তিথিকে নিয়ে এক গ্রামে বাস করে। বিজয় বাবু এখনো পর্যন্ত এক মুদিখানার দোকানে কাজ করে, আর সেই সাথে তার দুই ছেলেও নিজেদের মতো করে উপার্জন করে, তাই তাদের বেশ ভালোভাবেই দিন কাটে। আর একদিন বিজয় বাবু যখন মুদিখানার দোকানে কাজ করতে যায়, এই যে দাদা, এই দেখুন, এই মালগুলো আমি কালকে কিনে নিয়ে এসেছি। তুমি এবার এক এক করে আমার দোকানে সাজিয়ে দাও, কেমন? আর হ্যাঁ, অনেক টাকার মাল আছে, কিন্তু তুমি যেন একদম এদিক ওদিক করে ফেলো না, তাহলে কিন্তু আমার অনেক লস হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি একেবারে সব গুছিয়ে রাখবো। আর তাছাড়া এই দোকানের মাল আমি কখনো এদিক ওদিক করেছি? আর তুমি তো আমার আবার যথেষ্ট বিশ্বাসও করো, তাই না? হ্যাঁ, তোমার উপর বিশ্বাস করেই তো আমি তোমাকে দোকানের কাজে রাখিয়েছি। তা না হলে গ্রামের তো কাউকে তেমন বিশ্বাসযোগ্য বলে মনেও হয় না। কে কখন আমার দোকান থেকে চুরি করে নিয়ে চলে যাবে কে জানে। তুমি আমাকে ওই রকম একদমই ভাববে না। আমি তোমার দোকানে এতদিন হলো কাজ করছি, কিন্তু আমি কি কখনোই তোমার সঙ্গে ওইরকম ব্যবহার করেছি? বিজয় বাবুর মুখে এমন কথা শুনি বিক্রম বাবু আর কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ গিয়ে বসে পড়ে। অন্যদিকে বিজয় বাবু দোকানের মালপত্র সাজিয়ে রাখতে শুরু করে। এভাবেই সেই দিনটা কাটে। কিন্তু পরের দিন বিক্রম বাবু নিজের দোকানে গিয়ে একেবারে চমকে ওঠে, কারণ তার দোকানের অর্ধেক জিনিসপত্র ফাঁকা হয়ে যায়, আর তার উপর দোকানে কোনো টাকা পয়সা থাকে না, যার ফলে বিক্রম বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। হাই হাই উপরওয়ালা, এটা আমার সঙ্গে কি হলো? আমি কত টাকার মাল কিনে এনেছিলাম, আর সব একেবারে গায়েব হয়ে গেল। এবার কি হবে? নিশ্চয়ই এটা ওই বিজয়ের কাজ। একবার ওর বাড়িতেই গিয়ে দেখি। এই বলে বিক্রম বাবু যখন বিজয় বাবুর বাড়িতে যায়, তখন সেখানে গিয়ে বিক্রম বাবু বিজয় বাবুর বাড়িতে অনেক জিনিসপত্র দেখতে পায়, আর যার ফলে বিক্রম বাবু বিজয় বাবুর উপর সন্দেহ করতে শুরু করে। এমনকি বিক্রম বাবু বিজয় বাবু ও তার পরিবারকে মারধর করে সেই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর যেহেতু বিক্রম বাবুর অনেক নাম ডাক ছিল, তাই তার কথাই সবাই বিশ্বাস করে, আর বিজয় বাবুর কথা কেউ শুনতে পর্যন্ত চায় না, যার ফলে সবাই মিলে বিজয় বাবু এবং তার পরিবারকে মারধর করে অপমান করে গ্রাম থেকে বিতাড়িত করে। তার পরিবারকে নিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করে দেয়, আর তারা সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু তারা থাকার মতো কোনো আশ্রয় খুঁজে পায় না। মা, আমরা এখন কোথায় থাকবো? বাবা, আমরা তো আমাদের বাড়ি ছেড়ে চলে এলাম, ওরা সবাই আমাদেরকে তাড়িয়ে দিল, আমাদের কথা কেউ বিশ্বাস করলো না, কিন্তু এখন তো আমাদের কাছে আর কোনো যাওয়ার মতো জায়গা নেই। আমরা সবাই এবার কোথায় থাকবো? আমার দুটো বাচ্চা মেয়েকে নিয়ে কোথায় থাকবো বলুন? জানি না কি হবে। এই রাস্তার মধ্যে অনেকক্ষণ থেকে আমরা ঘোরাফেরা করছি, কিন্তু রাত হলে আমাদেরকে তো কোথাও একটা আশ্রয় নিতে হবে। আমাদের বাড়িটা যে এরকম ভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। তোমরা আমাকে বিশ্বাস করো তো? আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আমার মনে হচ্ছে কেউ চুরি করে আমার বাড়িতে রেখে চলে গেছে, যাতে আমাকে গ্রাম থেকে বার করে দেওয়া হয়, আর এই জন্যই আজকে আমাকে গ্রাম ছাড়া হতে হলো। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। বাবা, তুমি দয়া করে কিছুই বলো না, আমরা তোমাকে বিশ্বাস করি, তাই তোমার এই চুরির ঘটনা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। বাবা, ওই দেখো, ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের উপরে চলো। কিন্তু ব্রিজের উপর আমরা কিভাবে যাব? ওখানে তো কত গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করছে, আর তার উপর এখন যদি আমরা ব্রিজের উপর গিয়ে দাঁড়াই, তাহলে মনে হয় গাড়ি ঘোড়া এসে আমাদেরকে চাপা দিয়ে চলে যাবে। হ্যাঁ, আমারও খুব ভয় করছে। এত বড় একটা ব্রিজ, তার উপর দিয়ে সবসময় বাস গাড়ি যাচ্ছে। না না, আমার খুব ভয় করছে। এত বড় ব্রিজে আমি আমার বাচ্চা মেয়েদেরকে নিয়ে থাকতে পারবো না। বাবা, তোমরা চিন্তা করো না। মা, ওই দেখো, ব্রিজের ওই দিকটাতে কোনো গাড়ি যাতায়াত করছে না। মনে হচ্ছে আমাদেরকে ওখানেই তাঁবু খাটিয়ে রাত কাটাতে হবে, তাছাড়া আর তো কোনো উপায়ও নেই। চলো সবাই ওদিকে যাই। এভাবেই অরজিতের কথা শুনে তার পরিবারের সবাই ব্রিজের উপর চলে যায়, আর তারা ব্রিজের একটা সাইডে তাঁবু খাটিয়ে বসে পড়ে। আর তারা সবাই মিলে ঠিক করে সেই রাতটা তারা কোনো মতে সেখানেই কাটাবে, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা আমাদের আশ্রয়ের জায়গা তো পেয়ে গেলাম, কিন্তু আমরা এখানে কি খাবো? আর এখান থেকে তোমরা কি বা কাজকর্ম করবে বলো তো? তোমাদেরকে চিন্তা করতে হবে না, ওইখানে রাস্তার কাজ হচ্ছে, আর আমরা দুই ভাই রাস্তার কাজে যাব। বাবা, তোমাকে কাজে যেতে হবে না, তুমি পরিবারের সঙ্গেই থাকবে, কেমন? এভাবে সেদিনের পর থেকে তারা সেই ব্রিজের উপরই থাকতে শুরু করে দেয়। পূজা এবং পাখি তাদের পরিবারের দেখাশোনা করে, আর সেই ব্রিজের উপর থাকতে তাদের কোন রকম অসুবিধা হয় না। অন্যদিকে তারা দুই ভাই রাস্তা তৈরির কাজে লেগে পড়ে, আর তারা প্রত্যেকদিন কাজ করে কিছু কিছু করে টাকা পেয়ে যায়। সেই টাকা দিয়ে তারা খেয়ে পড়ে বেঁচে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই তিথি, চল আমরা ব্রিজের উপরে খেলবো, তুই আমার সঙ্গে যাবি? দেখ, ওখানে আরো অনেক বাচ্চারা খেলছে। না, একদম ওদিকে যাস না, মা কিন্তু আমাদেরকে মারবে, আর তোকেও কাকিমণি বকবে, কারণ আমাদেরকে কিন্তু ওখানে যেতে বারণ করেছে।
আরে বাবা, যেতে বারণ করেছি তাতে কি হয়েছে? আমরা কি সবসময় এখানেই বসে থাকবো? মা আর কাকিমণি তো রান্না করছে, চল আমরা বরং ওই বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলাধুলা করে আসি। আর তাছাড়া এখন আমাদেরকে কেউ দেখতেও পাবে না, ঠাম্মিও তো ঘুমাচ্ছে এখন। ঠিক আছে চল তাহলে, তুই যখন এত করে বলছিস তাহলে চল আমরা ওদের সঙ্গে একটু খেলে আসি। এই বলে তিথি এবং রাইমা দুই বোনে ব্রিজ পারাপার করে কিছুটা দূরে বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে পূজা এবং রাখি তাদের দুই বোনকে খুঁজতে শুরু করে। এই রাইমাটা কোথায় গেল কি জানি, এদের দুই বোনকেই তো দেখতে পাচ্ছি না। কি গো দিদি, তুমি রাইমা কিংবা তিথিকে দেখতে পাচ্ছ? কোথায় গেছে বলো তো ওরা? কোথায়? আমিও তো অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছি না। এখানে এত গাড়ি ঘোড়া চলছে, তার উপর দুটো বাচ্চা কোথায় গেল কে জানি। রাইমা, তিথি, কোথায় তোরা? এভাবেই রাখি এবং পূজা দুজনে মিলে চিৎকার করে রাইমা এবং তিথিকে ডাকতে শুরু করে, কিন্তু তারা দুই বোনে তখনও খেলাধুলাতে ব্যস্ত থাকে। আর তারা কিছুতেই বুঝতে পারে না যে তারা অনেকটা সময় খেলাধুলা করতে করতে পার করে দেয়। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তখনও তারা তাদের পরিবারের কাছে ফিরে না যাওয়ার ফলে অরজিৎ এবং অভিষেকও খুবই চিন্তায় পড়ে। তাই তারা এদিক ওদিক চিৎকার করে করে রাইমা এবং তিথিকে খোঁজাখুঁজি করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তারা তিথি এবং রাইমাকে রাস্তার উপর বসে কান্নাকাটি করতে দেখে। এই তোদের কি হয়েছে? তোরা এখানে কি করে এলি? তোরা দুই বোনে এভাবে কান্নাকাটি করছিস কেন? আমরা তোদেরকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোদের তো কোনো পাত্তাই নেই। তোদেরকে বলেছিলাম না এখানে সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করে, কোথাও গেলে আমাকে বলে যাবি, আর তোরা আমাকে না বলে এখানে চলে এসেছিস। রাইমা, আজকে তোকে আমি মজা দেখাবো। আমি কতবার করে বলেছি সব সময় আমাকে বলে যাবি, আর আমরা এখন ব্রিজের উপর থাকি, তাই তোদেরকে কোথাও যেতেও আমি বারণ করি, কিন্তু তাও তোরা দুই বোনে কোনো কথা শুনিস না। এখন কি হয়েছে বল? এভাবে কান্নাকাটি না করে বল এখানে কি করে এলি তোরা? ব্রিজ থেকে এই জায়গাটা কিন্তু অনেকটাই দূরে, এত দূরে তোরা কিভাবে এলি বল? মা, আসলে আমরা কয়েকটা বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছিলাম, আর আমরা ধরাধরি খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে এত দূরে পৌঁছে গেছি, আর আমরা হারিয়ে গেছিলাম বলে আমরা আর তোমাদের কাছে ফিরে যেতে পারিনি। আমাদের খুব ভয় করছিল। মা, দয়া করে আমাকে মারবে না, আমরা তো রাস্তাও গুলিয়ে ফেলেছিলাম, তাই আমরা বাড়িতে না ফিরে এখানে বসে বসে কান্নাকাটি করছিলাম। আর আমরা অনেকজনের কাছ থেকে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাদেরকে সাহায্য করেনি। তোমাদেরকে দেখে এখন একটু ভালো লাগছে। আমরা আর কোথাও যাব না মা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ মা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর আমাকে আর মারবে না তো বলো? আমি তিথিকে এখানে নিয়ে আসার জন্য জোর করেছিলাম, তিথি তাই এখানে এসেছে, না হলে তিথি আসতেই চাইছিল না। আমারই ভুল ছিল, এখানে খেলতে আসাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে চল, এখন আর কান্নাকাটি করতে হবে না। তোদেরকে না পেয়ে আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোরা জানিস। এই বলে পূজা এবং রাখি তাদের দুই মেয়েকে নিয়ে চলে যায়। আর বিশাখা দেবী এমন সময় তার দুই নাতনিকে দেখে শান্তি পায়। কিরে, তোরা কোথায় চলে গিয়েছিলিস? একবারও আমাকে বলে যেতে পারলি না? যেই দেখেছিস আমি ঘুমাচ্ছি অমনি সেই সুযোগে তোরা পালিয়েছিস, তাই তো? এবার থেকে তোরা একবার আর কোথাও যা, তারপর আমি তোদেরকে মজা দেখাবো। জানিস তোদের দুজনের জন্য আমি কতটা চিন্তা করছিলাম। হ্যাঁ ঠাম্মি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কখনো এখান থেকে যাব না। আমরা আসলে রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তাই আমরা কিছুতেই এই ব্রিজটাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা আর কোথাও যাব না। এভাবেই সেদিনের পর থেকে তিথি এবং রাইমা কোথাও খেলাধুলা করতে যাওয়ার মতো সাহস পায় না, কারণ সেই ব্রিজের উপর দিয়ে সবসময় বড় বড় গাড়ি যাতায়াত করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এখনো পর্যন্ত অরজিৎ এবং অভিষেক দুই ভাই রাস্তার কাজ করে টাকা উপার্জন করে নিয়ে আসে, কিন্তু যেদিন রাস্তার কাজ বন্ধ থাকে সেদিন তারা কোনো টাকাও পায় না। তাদেরকে খালি হাতেই বাড়িতে ফিরে আসতে হয়। আর একদিন রাস্তার কাজ বন্ধ থাকায় তারা দুই ভাই কোনো কাজ খুঁজে পায় না, আর সেই জন্য সেদিন দুই ভাই খালি হাতেই ফিরে আসে। কিরে পূজা, আজকে কি রান্না করব বলতো? আজকে তো রান্না করার মতো কিছুই নেই। প্রত্যেক দিন কাজ করে টাকা নিয়ে আসে, তারপর বাজার করে রান্না বান্না করা হয়, কিন্তু আজকে তো ওরা দুই ভাই কোনো কাজ পেল না। এবার কি হবে? আমরা কি আজকে না খেয়ে থাকবো? আমি আর কি বলবো বলতো, টাকা থাকলে তো সবই হয়। আর এখন তো আমরা ব্রিজের উপর থাকি, এখানে কার কাছে আমরা সাহায্য চাইবো বলতো? তাছাড়া রাস্তার মধ্যে কারোর কাছ থেকে সাহায্য চাইতে গেলেও তো লজ্জা করে।
তোমরা চিন্তা করো না বৌমা, একদিন না একদিন আমরা বাড়িতে ফিরে যাব। আমার দুই ছেলের উপর পুরো বিশ্বাস আছে, ওরা যেমন হোক করে আমাদের জন্য একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করবে। কিরে অভিষেক, অরজিৎ, তোরা বাড়ি ভাড়া নেওয়ার কথা ভেবেছিস তো, নাকি আমাদেরকে সারা জীবন এভাবে ব্রিজের উপর থাকতে হবে? মা তুমি চিন্তা করো না, আগে কিছু টাকা জমাই, তারপরে তো ভাড়া বাড়ির সন্ধান করবো। কারণ ভাড়া বাড়ি দেখা মানে তো কিছু মাসের ভাড়া অগ্রিম দিতে হবে, তাই না? তা না হলে তখন আর কেউ বাড়িতেও ঢুকতে দেয় না। তাই আমি ভাবলাম যে কিছু টাকা আগে জমিয়ে নিই, তারপর বাড়ির সন্ধান ঠিক করে নেব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি। তবে তোরা এটা ঠিকই বলেছিস, এখন কেউ আর অতটা দয়ালু নয় যে ভাড়া থাকতে গেলেই আমাদেরকে অ্যাডভান্স টাকা ছাড়া বাড়িতে থাকতে দেবে। 2 মাসের ভাড়া অ্যাডভান্স না দিলে কেউ এখন বাড়িতে তুলতেই চায় না। তোরা আর কিছুদিন টাকা জমিয়ে নে, তারপর ভালো মতো ভাড়া বাড়ি খুঁজে নিবি। তা না হলে এই ব্রিজের মধ্যে গাড়ি ঘোড়ার আওয়াজে আমার একদমই ঘুম হচ্ছে না, আর 2 বাচ্চা মেয়েকে নিয়ে সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। হ্যাঁ বাবা, ঠাম্মি কিন্তু একদম ঠিক বলেছে। তুমি আমাদের জন্য একটা নতুন বাড়ি দেখো, এখানে আর থাকতে ভালো লাগছে না। আমরা তো এখান থেকে কোথাও খেলতে যেতেও পারি না, এমনকি আমরা এখন পড়াশোনাও করতে পারছি না। সবসময় এই রাস্তার পাশে আমাদেরকে বসে থাকতে হয় আর চলন্ত গাড়িকে দেখতে হয়, এছাড়া তো আর কিছুই দেখতে পাওয়া যায় না। আমরা আগে কত সুন্দর বাড়িতে থাকতাম বলো তো, আমরা আবার আগের মতো বাড়িতে থাকতে চাই। বাচ্চাদের মুখে এমন কথা শুনে তার পরিবারের সবার চোখে জল চলে আসে, যার ফলে অরজিৎ এবং অভিষেক 2 ভাই আরো বেশি পরিশ্রম করতে শুরু করে, যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করতে পারে। আর এভাবেই দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যেই তারা টাকা জমিয়ে একটা নতুন ভাড়া বাড়ির সন্ধান পায়। তাই তখনই অভিষেক এবং অরজিৎ তাদের পরিবারকে নিয়ে সেই ভাড়া বাড়িতে থাকতে চলে যায়, আর যার ফলে তারা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এমনকি 2-1 দিনের মধ্যেই অরজিৎ এবং অভিষেক দুজনে ভালো কাজেরও সন্ধান পায়, যার ফলে এখন তারা হাসি খুশিতে দিন কাটাতে পারে।